আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দুটোকে একেবারেই এক করে দাও, হলো তো অনেক অপেক্ষা। হ্যাঁ, অপেক্ষার অবসান হয়েছে। আমার বোনের মেয়ের দায়িত্ব আমি নেব। খালামণির মুখে বিয়ের কথা শুনতেই ক্ষেপে গেল অর্ষা। ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে ওর পছন্দ করা কোম্পানিগুলোর কার্যকলাপ, বার্ষিক আয়, ব্যবসায়িক অবস্থান, কাজের পরিবেশ, তৃতীয় পক্ষের মতামত দেখছিল। এরই মধ্যে খালামণি কফি নিয়ে ওর পাশে বসে এনিয়ে বিনিয়ে বিয়ের কথা বলল। পড়াশোনা শেষ, এখন বিয়ে করা উচিত, ব্লাবলা। এখনও নিজের ছেলের বউ করার প্রসঙ্গ তোলেনি। খালামণির কথা শুনে ল্যাপটপ বন্ধ করে বলল, আমি কি এত কষ্ট করে পড়াশুনো করেছি বিয়ে করে বসে থাকার জন্য? না খালামণি, আমি পড়াশুনো করেছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য। জীবনে কিছু করতে চাই, যতদিন পর্যন্ত না জীবন নিয়ে স্যাটিসফাই হচ্ছে ততদিন বিয়েটি নিয়ে ভাবার সময় নেই। আমাকে আর কখনো বিয়ের কথা বলিও না। কিন্তু মা, বিয়ে তো করতে হবে। আমি ছাড়া তোর আর কে আছে? আমি বেঁচে থাকতে থাকতে তোর একটা গতি করে যেতে চাই। গতি? হোয়াট ডু ইউ মিন বাই গতি? বিয়ে ছাড়া আমার গতি হচ্ছে না। তুমি সেকেলে কথাবার্তা কোথায় শিখলে? তোমার মাইন্ড তো এমন ছিল না। বিয়ে ছাড়াও আমার গতি হবে। প্লিজ এসব ইমোশনাল কথাবার্তা বলো না। বেশি বিয়ে করলে আমার বাসায় শিফট হয়ে যাবে। অর্ষা ল্যাপটপ তুলে বিরক্ত মুখে রুমে চলে গেল। বিয়ে ছাড়া জীবনে কিছু নেই নাকি? বিয়ের শব্দটা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। কি করবে বিয়ে করে? যাকে বিয়ে করবে তাকে ভালোবাসতে পারবে, আর সেই কি ভালোবাসবে? ভালোবাসা বলে কিছু আছে? যা আছে তা হলো ভালো থাকা। সবাই নিজের মতো ভালো থাকতে চায়। অর্ষা সকাল সকাল রেডি হয়ে গেছে। একদম ফর্মাল লুক, কালো জিন্স, সাদা শর্ট টপ, মুখে হালকা মেকআপ, হাই হিল, আর সিল্কি চুলগুলো উঁচু করে ছুটি করা। হাতে প্রয়োজনীয় ফাইলপত্র, ডান হাতের কবজির কিছুটা উপরে পার্স। অর্ষা শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে নিল, কোনো কমতি আছে কিনা। কোনো কমতি চোখে পড়ল না। কাউকে কল করতে করতে রুম থেকে বের হয়ে গেল। ডাইনিং টেবিলে খালামণি, খালু, খালাতো ভাই, খালাতো বোন নাস্তা করছিল। অর্ষাকে দেখে আয়াস জিজ্ঞেস করলো, কই যাস? ইন্টারভিউ আছে। ঠিক আছে, নাস্তা করে নে, আমি অফিসে যাওয়ার সময় তোকে ড্রপ করে যাব। আয়াসের কথা শুনে খালামণি খুশি হলো। আয়াসের দিকে কিছু একটা ইঙ্গিত করলো। দরকার নেই, আমার সাথে আমার এক ফ্রেন্ড যাবে, ওকে কল করেছি। আচ্ছা, তাহলে ভালো হলো, বেস্ট অফ লাক। ওদের কথা শুনে চুপসে গেল দুজন। অর্ষা নাস্তা না করেই চলে যাচ্ছে। তাই খালা বলল, কিরে, নাস্তা না করে কই যাস? অর্ষা ভার মুখে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে। খালামণি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার উপর রাগ করেছিস? ঠিক আছে, তোকে আর কখনো বিয়ের কথা বলবো না। তোর যখন ইচ্ছে হবে তখন করিস। আয়াস সেটা শুনে বলল, বিয়ে? ওর বিয়ের বয়স হয়েছে? আমি এত বড় একটা ছেলের চোখের সামনে বউ ছাড়া ঘুরছি, সেটা চোখে পড়ে না? আর ওর বিয়ে দিয়ে পাগল হয়েছ? একটু তো আমার জন্য পাগল হও। আয়াসের খেয়াল হলো বাবা ওদের সাথে বসে খাচ্ছেন। তখনই হঠাৎ পিলে চমকে ওঠে। বাবার দিকে আর চোখে চেয়ে তোতলাতে তোতলাতে বলল, আমি মজা করছিলাম। দাঁত কেলিয়ে বলল। অর্ষা সবার কথা শুনে স্থির হলো। তারপর বলল, আমি রাগ করিনি খালামণি, তুমি আমার জন্য ভাববে স্বাভাবিক, কিন্তু আগে আমি কিছু করি। তুমি না বলো প্রতিটি মেয়ের পায়ের নিচ শক্ত করা উচিত, আমি তাই করছি। অর্ষার খালু বলল, একদম ঠিক কাজ করছো অর্ষা। আয়েশাকে দেখো, লাইফে কিছু করার আগেই বিয়ে হয়ে গেল। এখন স্বামী, সংসার আর বাচ্চাদেরকে সামলাচ্ছে, কিছু করার আর সময় পায়নি। তোমার যা ইচ্ছে হয় তাই করো, অন্যকে খুশি করার জন্য মনের বিরুদ্ধে একদম যাবে না, তাহলে আজীবন আফসোস করতে হবে। জি ধন্যবাদ আঙ্কেল, আমি তাহলে আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, বেস্ট অফ লাক। অর্ষা আর প্রিয়া অফিসের সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়া অফিস দেখে বলল, অফিসটা তো সেই সুন্দর রে অর্ষা, দেখিস এখানেই তোর জব হয়ে যাবে। অর্ষা মৃদু হেসে বলল, তোর কথাই যেন সত্যি হয়। অবশ্যই হবে, তুই সিভি জমা দিলে তোর জব হয়ে যাবে।
কোনো কোয়েশ্চেন করবে না, দেখিস। অর্ষা ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো, তারপর বলল, অমন জব আমার চাই না। আমি নিজেকে দেখিয়ে কিংবা সিভি দেখিয়ে আকর্ষিত হয়ে জব চাই না। আমি যোগ্যতার ভিত্তিতে জব চাই। সারা রাত পড়াশুনো কেন করলাম যদি কোনো কোয়েশ্চেন না করে? ওকে ওকে, এখন ভেতরে যাওয়া যাক। ওরা দুজন ভেতরে গেল, কিন্তু কোথায় ইন্টারভিউ নিচ্ছে সেটা জানা নেই। এত বড় অফিসে অর্ষা জিজ্ঞেস করার মতো কাউকে পাচ্ছে না। প্রিয়া একটা ছেলেকে দেখে অর্ষাকে ফিসফিস করে বলল। ওকে, জিজ্ঞেস কর। অর্ষা প্রিয়াকে বলল। তুই একটু জিজ্ঞেস কর না। প্রিয়া ছেলেটার দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। ছেলেটা ওদের দেখে ভাব নিয়ে মোবাইলে মনোযোগ দিল। প্রিয়া ইতস্তত করছে জিজ্ঞেস করতে। ছেলেটা আর চোখে ওদের দেখছে, মনে মনে ভাবছে হয়তো ওর সাথে লাইন মারতে আসবে। মনে মনে হাসছে। প্রিয়া ওর সামনে গিয়ে দাঁড়ালো। এক্সকিউজ মি। ছেলেটা ব্যস্ততা দেখিয়ে মোবাইল থেকে চোখ সরিয়ে ভাব নিয়ে বলল, জি। প্রিয়া অর্ষার দিকে একবার চেয়ে ছেলেটার দিকে চেয়ে বলল, কিছু মনে না করলে আপনার পরিচয়টা পেতে পারি? আসলে প্রিয়ার কথা শেষ হতে না হতেই ছেলেটা বলল, এখনকার মেয়েরা ছেলে দেখলেই হলো উফ। অর্ষা ওর কথা শুনে ভীষণ ক্ষেপে গেল। পায়ের জুতা খুলে ছেলেটার মুখের সামনে নিয়ে বলল, এখানকার মেয়েরা কি কি এখানকার মেয়েরা? ছেলেটা ভড়কে গেল। ভড়কে গিয়ে অর্ষার দিকে বড় বড় চোখ করে চেয়ে রইল। অর্ষা রেগে গিয়ে ওর কলার ধরে বলল, কথা বলছিস না কেন? নিজের চেহারা দেখেছিস? জোকার একটা। যেই ভাব নিয়ে দাঁড়িয়ে আছিস যেন কোম্পানির সিএ। মেয়েদের সস্তা মনে করিস? জুতা পেটা করে তোর ভাব ছুটিয়ে দিব, অশিক্ষিত বেয়াদব। ছেলেটা কথা বলতে ভুলে গেল। অর্ষা ওর কলার ছেড়ে দিল, তারপর হন হন করে বের হয়ে গেল। প্রিয়া ওর পেছনে পেছনে দৌড়ে গেল। এই অর্ষা, চলে এলি কেন? ইন্টারভিউ অ্যাটেন্ড করবি না? অর্ষার স্পষ্ট উত্তর, না। না মানে এত বড় একটা কোম্পানিতে জব করার সুযোগ ছেড়ে দেবে? হ্যাঁ দিলাম, এখানে আমার জবের প্রয়োজন নেই, করবো না আমি জব এখানে। প্রিয়া প্রতি উত্তরে কিছু বলল না। অর্ষাকে দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। অর্ষা উপরে উপরে যত ম্যাচিওর ভাব নিয়েই থাকুক না কেন, ও সেই আগের মতোই রয়ে গেছে। ও ম্যাচিওর হলে এমন একটা কাজ করতো না। ছোট একটা কারণে রাগ করে ইন্টারভিউ না দিয়ে চলে আসতো না। অর্ষা বাড়িতে ফিরে ইন্টারভিউ না দেওয়ার কথা কিছুই জানায়নি। বিকেলবেলায় গেল নিজেদের ফ্ল্যাটে। অনেক দিন ধরে ফ্ল্যাটটা বন্ধ পড়ে আছে। চাবি দিয়ে দরজা খুলে পেছনে পা রাখতেই শরীর ছমছম করে উঠল। বাড়িটায় অনেক দিন কেউ না থাকায় হন্টেড মনে হচ্ছে। চারিদিকে ধুলোবালি মাকড়সার জাল দিয়ে বোনা। জিনিসপত্রের উপরে ধুলোর স্তূপ জমে আছে। অর্ষার ভেতরে যেতে ভয় লাগছে। এক পাও আগাতে পারছে না। এমন মুহূর্তে মনে হচ্ছে কাউকে না এনে চরম ভুল করেছে। নিজের প্রতি রাগ হচ্ছে। সাহস করে পা বাড়ালো সামনের দিকে। চোখের সামনে ভেসে উঠছে কত স্মৃতি। ছোট থেকে বড় হয়েছে এই বাড়িতে। বাবাই একমাত্র সঙ্গী ছিল ওর। চোখ ঝাপসা হয়ে এলো পুরনো স্মৃতি দৃষ্টিগোচর হতেই। অর্ষা চোখের পানি মুছে নিজের ঘরে গেল। দরজা খুলে ভেতরে গেল। এত যত্নের বিছানায় ধুলো জমেছে কয়েক স্তূপ। পড়ার টেবিল, বইয়ের র্যাক, ড্রেসিং টেবিল, আলমারি সব কিছু চোখ বুলিয়ে নিল। বইয়ের র্যাক থেকে ডায়েরিটা বের করলো। ডায়েরি হাতে নিতেই বুক ভারী হয়ে গেল। শ্বাসরুদ্ধকর অবস্থা। অর্ষার চোখের পানি ধুলো ময়লাযুক্ত ডায়েরির উপর পড়ে এক বিন্দু কাদার সৃষ্টি হলো। অর্ষার হাত কাঁপছে। হাতে রাখতে পারছে না ডায়েরিটা। র্যাকে আবারও রেখে দিল। দুর্বল হতে চায় না আর। ডায়েরি রেখে ঘর থেকে বের হয়ে গেল। ফ্ল্যাটের আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। এখনই চলে যাবে ও। ফ্ল্যাটের দরজা লক করে বের হয়ে গেল চুপিসারে। ফ্ল্যাটটা পরিষ্কার করা দরকার। 6 মাস পর দর্শন দেশে ফিরেছে। ওর পরিবার আর বন্ধুরা ওকে এয়ারপোর্ট থেকে পিক করতে গিয়েছিল। দর্শন আর ওর বন্ধুরা এক গাড়িতে। দর্শন কেমন গম্ভীর আর চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা বলছে না। চোখের ওই কালো সানগ্লাসটা ওকে আড়াল করে রেখেছে। দর্শন যখন দেশ ছাড়ে তখন ওকে তিক্ত অভিজ্ঞতার শিকার আর ভাঙা হৃদয় নিয়ে যেতে হয়েছিল। আজ এত বছর পর দেশে ফিরে ঠিক সেই জায়গায় ফিরে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে সব কিছু। কেমন দম বন্ধ লাগছে, ভালো লাগছে না কিছু। রোশান ওকে চুপচাপ দেখে বলল,
কিরে তুই এত চুপচাপ কেন? এতদিন পরে দেখা হলো। দর্শন গম্ভীর মুখে উত্তর দিল। ভালো লাগছে না কিছু, কেমন অস্থির লাগছে। যে ক্ষত নিয়ে দেশ ছেড়েছিলাম সেটা একটুও শুকায়নি, এখনো দগদগে, কেমন বিশ্রী যন্ত্রণা করছে। রোশানার কথা বাড়ালো না, একটা মিউজিক অন করতে বলল ড্রাইভারকে। আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পের সব রঙিন হলো পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন। প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সেই পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী? দর্শনের গাড়ি চলছে কলেজের রাস্তা ধরে। এয়ারপোর্ট থেকে বাড়িতে যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হয়। দর্শন অপলক সেই রাস্তা দেখছে, যত এগুচ্ছে বুক ভারী হয়ে আসছে। সব থেকে কি যেন নেই, তোমাকে তাই খুঁজে যাই প্রতিক্ষণে। দর্শন বিভোর হয়ে গেছে রাস্তার ধারে, হঠাৎ হুঁশ ফিরল এই লাইনে। যে থাকা দূর বহুদূর, যে পথে আজ রয়ে গেছো স্মৃতির পাতায়। এসো না একটি বার, স্বপ্ন যত সাজাতে আবার শুনছো কি আমায়। দর্শনের মনে হচ্ছে এই গানটা ওর জন্য, ওর প্রতি উপহাস করছে গানের প্রতিটি লাইন। এমন দমবন্ধ করা পরিস্থিতিতে এত বছরে কখনো পড়েনি। একটা মেয়েকে ভালোবেসেছিল, সেই মেয়ে ওকে ছেড়ে চলে গেছে। এই 7.5 বছরে এর কিচ্ছু ভোলেনি, তবে কাউকে বুঝতে দেয়নি, কারোর সাথে এই নিয়ে এক লাইন আলোচনা পর্যন্ত করেনি। দর্শন চেঁচিয়ে বলল, স্টপ দ্য সং। সবাই ওর চিৎকারে হকচকিয়ে গেল। দর্শনের নিচের ঘরটা কেমন অস্বস্তিকর লাগছে, মনে হচ্ছে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে না। অপরিচিত কারো ঘরে এসে পড়েছে, চারিদিকে দামি আসবাবপত্র দিয়ে সাজানো, তবুও ভালো লাগছে না। দর্শন দরজা জানালা সব খুলে দিল। ছোট থেকেই নতুন জায়গায় মানিয়ে নিতে বেশ সময় লাগে দর্শনের। গতকাল অবধি বেডরুম অন্যরকম ছিল, আর আজ সম্পূর্ণ আলাদা। নতুন ঘর, নতুন আসবাবপত্র, নতুন ডেকোরেশন, সব মিলিয়ে বেশ অস্বস্তি লাগছে। দর্শনরা যে ফ্ল্যাটে থাকতো সেটা দর্শন ইউএসএ যাওয়ার পর চেঞ্জ করে ফেলেছে। বাবা মায়ের জমানো টাকায় জমি কিনে নিজেদের দোতলা বাড়ি বানিয়েছেন, তাই এ বাড়ির সাথে দর্শনের কোসমিন কালেও সম্পর্ক ছিল না। উপরন্তু ও একটু খুঁতখুঁতে স্বভাবের। ঘরের ডেকোরেশনের কিছু চেঞ্জ দরকার, কিন্তু এখন এনার্জি নেই, তাই ফ্রেশ হওয়ার চিন্তা করলো। বাথরুমে গিয়ে নিচের প্রয়োজনীয় সব কিছু ঠিকঠাক জায়গায় পেল। এগুলো ওর বোন দিশার কাজ। দর্শন মুচকি হেসে শাওয়ার নিতে ব্যস্ত হয়ে গেল। শাওয়ার নিয়ে পাতলা একটা টি শার্ট পরে বাগানে গেল। ছোট্ট একটা বাগান, যেখানে ফুটে আছে হরেক রকমের ফুল। বাগান থেকে দোতলা বাড়ির দিকে তাকালো। ভিডিও কলে পিকে অনেকবার দেখেছে, কিন্তু সামনাসামনি এই প্রথমবার। বাড়িটা বেশ সুন্দর, বাবা মায়ের পছন্দ আছে। বেশ খরচা করেছেন এই বাড়িটি দাঁড় করাতে। দর্শনের সব সময় স্বপ্ন ছিল নিরিবিলিতে ওর নিজের ছোট একটা বাড়ি হবে, সামনে ছোট্ট একটা বাগান থাকবে। বাগানে ফুলের রাজ্যের পাশাপাশি ফলের গাছ রাজত্ব করবে। পাখির কিচিরমিচির শব্দে সব সময় মুখরিত থাকবে। সেখানে ছুটির দিন বিকালে বসে কফি খেতে খেতে গিটার বাজাবে। সেই স্বপ্নটা ঠিক পূরণ হলো, কিন্তু এখন আর গিটার বাজাতে ইচ্ছে করে না। গিটার রেখেই ইউএসএ গিয়েছিল, সেখানে গিয়ে গিটার আর কেনেনি। একসময় কত গিটার বাজাতো, মুগ্ধ হয়ে অর্ষার গান শুনতো। না, আবারও অতীত নাড়া দিয়ে ওঠে। দর্শনের অস্থির লাগতে শুরু করলো। দর্শন গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। গাড়ি চালাচ্ছে আনমনে। ওর চোখ দুটো পথে প্রান্তরে কাকে যেন খুঁজে ফেরে। মনে হয় এই বুঝি দেখবে। দর্শন বারবার রাস্তার এপাশ ওপাশ দেখছে। এভাবে কাউকে পাওয়া যায় না, তবুও মন মানে না যদি পেয়ে যায়। অর্ষা কোথায় আছে সেটাই জানে না, কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করে না, তবুও খুঁজছে।
অর্ষা 6 মাস ধরে জব করছে, মোটা অঙ্কের স্যালারির সাথে ঝুড়িতে বেশ প্রশংসাও কুড়িয়েছে। ওর মেধা, সততা, দায়িত্বশীলতা, পরিশ্রম, একাগ্রতা দেখে কোম্পানির ডিরেক্টর ওকে আরও উচ্চ পর্যায়ে সম্মান দিতে চায়। কিন্তু এসবের জন্য অর্ষার সময় প্রয়োজন, তাই আগ্রহ নেই। অফিসার বাড়িতে বসে সারাদিন কাজ এই করেই কেটে যাচ্ছে সময়, আর কোনো দিকে মন নেই ওর। অফিসের সময়গুলো ভালো যাচ্ছে, অনেক কিছু থেকে নিজেকে বিরত রাখতে পারছে। এত চাপে শপিং, পার্লার কিছুই হচ্ছে না। ছুটির দিন কাজ শেষ করে হাই তুলতে তুলতে দিন চলে যায়, কিন্তু নিজের জন্য সময় বের করা জরুরি মনে করছে। তাই প্রথমে শপিংয়ে যাবে, শপিং শেষ করে পার্লারে যাবে, নিজের যত্ন নেওয়া উচিত। দর্শন রোশানকে নিয়ে শপিং করতে গিয়েছে। ইউএসএ থেকে এসেছে, 10-12 দিন হয়ে গেছে। কিছু কেনাকাটা করা প্রয়োজন, একা যেতে ভালো লাগছে না, তাই সময় বের করে রোশানকে নিয়ে গেল। অর্ষা শপিং শেষ করে কতগুলো ব্যাগ নিয়ে বের হচ্ছে। দর্শন নিজের জন্য টি শার্ট দেখছিল হ্যাঙ্গার থেকে নেড়ে চেড়ে। হঠাৎ সামনের আয়নায় পরিচিত একটা মুখ দেখে চমকে ওঠে, সাথে সাথে ঘুরে যায়। সেখানে কেউ নেই। দর্শন টি শার্ট দেখা রেখে সব থেকে বের হলো। ডান পাশে কয়েকজন মহিলা, 2টো ছেলে আর কিশোরী 3টে মেয়ে আর যুবতী একটা মেয়ে যেতে দেখলো। সম্ভবত ওই মেয়েটাকে দেখেছে। রোশান ওকে এভাবে আসতে দেখেও নিজেও বের হয়ে গেল। দর্শনের কাঁধে হাত রেখে বলল,